দর্শক প্রত্যেককে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণের অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য আজকে স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন জনাব হাসান হাফিজ, সভাপতি জাতীয় প্রেস ক্লাব এবং সম্পাদক দৈনিক কালের কণ্ঠ। কবি হিসেবেও তার সুখ্যাতি রয়েছে। আমরা আমাদের আজকের অনুষ্ঠানের অতিথিকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন এই ফ্রন্ট পেজ আলোচনাটি মূলত আসলে দিনের যেসব পত্রপত্রিকায় শিরোনাম করে থাকে সেগুলোকে আমরা বিশ্লেষণ করে থাকি। তাই আলোচনায় যাওয়ার আগে শুরুতেই দেখে নেব বিভিন্ন পত্রপত্রিকার সংবাদ শিরোনাম। শুরুতেই প্রথম আলো, তাদের প্রধান শিরোনাম হচ্ছে অনুশোচনা নেই শেখ হাসিনার, শেখ হাসিনাকে 30 দিনের মধ্যে আপিল করতে হবে, ভারতকে 22 বছর পর হারালো বাংলাদেশ। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম, হাসিনাকে ফিরিয়ে দেওয়ার দাবি জোরালো হচ্ছে, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য ভারত, 22 বছর পর ভারতকে হারালো বাংলাদেশ। আরেকটি মন্তব্য প্রতিবেদন করেছেন সামরিক বাহিনীর প্রয়োজন নয়া বন্দোবস্ত, লিখেছেন মাহমুদুর রহমান। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, রাজধানীতে বাড়ছে হত্যাকাণ্ড, পরিসংখ্যান নিয়ে বিভ্রান্তি, ডিএমপি বলছে চলতি বছরের প্রথম 10 মাসে ঢাকায় 198 হত্যা, কিন্তু পুলিশ সদর দপ্তর বলছে 371টি। আরেকটি শিরোনাম তারা করেছে খেলা নিয়ে, 22 বছর পর ফুটবলে ভারতকে হারালো বাংলাদেশ, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবেন না, জানিয়েছেন প্রধান উপদেষ্টা। দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম, হাসিনার দিল্লিতে উত্থান দিল্লিতেই পতন, ভারতের আস্ফালন। আরেকটি শিরোনাম তারা করেছে অবশেষে 22 বছরের আক্ষেপ ঘুচল, ভারতকে হারালো বাংলাদেশ। দৈনিক নয়া দিগন্তের প্রধান শিরোনাম, হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ভেঙে পড়েছে আওয়ামী লীগ, প্রার্থিতা নিয়ে বিক্ষোভ থামছেই না, বয়োজ্যেষ্ঠ ও বিতর্কিতদের বাদ দেওয়ার চিন্তা বিএনপিতে। আরেকটি শিরোনাম তারা করেছে হাসিনাকে ফেরাতে কনভিকশন ওয়ারেন্ট যাবে ইন্টারপোলে। দৈনিক যুগান্তর, তাদের প্রধান শিরোনাম হচ্ছে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পর চলছে নানা আলোচনা, আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন দিকে, এমন প্রশ্ন তুলেছে তারা, আপিল না করলে গ্রেপ্তার হলেই ফাঁসি কার্যকর। আরেকটি শিরোনাম, জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ভারত সফর তাৎপর্যপূর্ণ। দৈনিক সমকাল, তাদের শিরোনাম হচ্ছে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে আইনি পদক্ষেপে বাংলাদেশ, বিশেষ কারাগারে মামুন, আরও 160 মামলায় আসামি। আরেকটি শিরোনাম, হাসপাতালে দিনে গড়ে ভর্তি 269 টাইফয়েড রোগী। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, বিদেশিদের কবজায় বন্দর, দীর্ঘমেয়াদী চুক্তিতে জোরাজুরি, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন। আরেকটি শিরোনাম তারা করেছে ইন্টারপোলে সাজা পরোয়ানা জারির প্রস্তুতি প্রসিকিউশনের, জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলছেন আমরা সব প্রেক্ষাপটে এই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে, ন্যায় বিচার প্রতিষ্ঠা নিয়ে সংশয় অ্যামনেস্টি HRWর। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, তাদের প্রধান শিরোনাম হচ্ছে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়, কিভাবে রায় কার্যকর, 30 দিনেই আপিল না করলে গ্রেপ্তার হলেই সাজা কার্যকর। দৈনিক মানব জমিনের প্রধান শিরোনাম, কেন হাসিনাকে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে দেবে না ভারত, বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণ তারা করেছে। আরেকটি শিরোনাম তারা করেছে 22 বছর পর ভারতকে হারালো বাংলাদেশ। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, মাতার বাড়ির বয়লারে ছাই, ক্ষতি 1169 কোটি টাকা, ছাই জমায় অর্ধেক নেমেছে বিদ্যুৎ উৎপাদন, ভারতকে হারিয়ে যুদ্ধ জয়ের হাসি। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, শেখ হাসিনার প্রত্যর্পণ কঠিন, চুক্তিতে ফাঁকফোকর থাকার অভিযোগ, আপিল না করলে গ্রেপ্তারের পরই রায় কার্যকর হাসিনার। দৈনিক বণিক বার্তা, তাদের প্রধান শিরোনাম, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কার্যক্রম সীমিত হয়ে এলেও সংস্কারের উদ্যোগ নেই, বঙ্গোপসাগরে পোর্ট ভূরাজনীতির চাপে কি চট্টগ্রাম বন্দর। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার, ইলেকশন কমিশন, গভর্নমেন্ট গোয়িং ফুল স্টিম ahead with falls. Another headlines, only 44% make it to class 10 after primary. Another headlines, amended labor law, union afloat, factory owners pushback. ইংরেজি দৈনিক আরেকটি দ্য নিউ এজ, their main headlines, Hasina Kamal extradition, government renews effort, opposing groups behind arson attack. EC publishes final list of almost 13 crore voters, postal vote BDF launched for experts.
জনাব হাসান হাবিব, এই ছিল বিভিন্ন পত্রপত্রিকার সংবাদ শিরোনামগুলো, যেখানে আমরা দেখলাম যে বেশিরভাগ ক্ষেত্রেই একটা শিরোনাম করা হয়েছে যে আমরা 22 বছর পর ভারতকে ফুটবলে হারিয়েছি, সেই সফলতার গল্প সেটি দিয়ে শুরু করতে চাই। আমরা তো ক্রিকেটে ভারতকে বহুবার হারিয়েছি, আমাদের এই ভারতকে ফুটবলে হারাতে এত বছর সময় লাগলো কেন? সেটা হলো ফুটবলের সেই সাংগঠনিক দুর্বলতা ছিল, নেতৃত্বের সমস্যা ছিল, এটাকে রাজনৈতিকীকরণ করা হয়েছিল। সত্যিকারের প্রতিভা সেইভাবে বিকশিত হওয়ার সুযোগ আমরা দিতে পারি নাই। তো যাই হোক, এটা একটা বিশাল ব্যাপার। আর রায়ের পরদিনই কিন্তু হাসিনার বিরুদ্ধে যে রায় হয়েছে, তার পরের দিনই এই জয়টা, দুইটাই কিন্তু খুবই বড় একটা অর্জন বাংলাদেশের জন্য আমি মনে করি। যারা ফুটবলার সঙ্গে যারা সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানাই, এবং বিজয়ের ধারা যেন অব্যাহত থাকে, এইটা আমাদের আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে, আমাদের স্বপ্ন দেখাতে সাহায্য করছে। আমরা আরও উদ্বুদ্ধ হব, আরও অনুপ্রাণিত হব, উজ্জীবিত হব, আমরা এগিয়ে যাব সামনের দিকে। এবং রায়ের কথা যেটা আপনি বললেন, সেই রায়ের তো একটা বহুল প্রতীক্ষিত রায়, এবং বাংলাদেশে যে অপশাসন, দুঃশাসন, স্বৈরাচারের যেই কালো থাবা বাংলাদেশকে যেই ভুলুণ্ঠিত করেছে, সমস্ত মর্যাদা ধ্বংস করেছে, আমাদের অর্থনীতি, প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, বিচার ব্যবস্থা সব ধ্বংস করেছে ক্ষমতা কুক্ষিগত করার জন্যে। কত মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, গুম হয়েছে কত মানুষ, এখনও তারা ফেরে নাই। এবং কত মামলা হয়েছে, হুলিয়া হয়েছে, হয়রানি হয়েছে, দখল হয়েছে, সম্পদ পাচার হয়েছে, ধর্ষণের সেঞ্চুরি হয়েছে, বুয়েটে আবরার হত্যার কথা আমরা জানি, বিশ্বজিৎ হত্যার কথা জানি। কত যে এরকম রক্ত ঝরেছে জুলাই অভ্যুত্থানে আপনি দেখেন হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, এবং এটা আন্তর্জাতিক তদন্তে পর্যন্ত প্রমাণিত হয়েছে। কিন্তু বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট বলছে এটা নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই শেখ হাসিনার। কারণটা হচ্ছে যে অপরাধী যার স্কাল্প যখন সিল্ড হয়ে যায়, তখন সে মনে করে যে সেই অভ্রান্ত, সেই সঠিক। হাসিনা তো বলেছেই যে আমার অপরাধটা কি, তো অপরাধ তো নাই দেখা যাচ্ছে। তো এখন সারা পৃথিবী দেখছে, এবং এতগুলি প্রাণ, এতগুলি রক্ত, এই রাজপথে এখনো রক্তের দাগ শুকায় নাই। কত মানুষের, কত মায়ের বুক খালি হয়েছে, তাই না? তো সেগুলির তো বিচার একদিন হতেই হবে। কিন্তু এই যে তার যে মৃত্যুদণ্ডের সাজা হলো, তাকে তো দেশে ফিরিয়ে এনে সেই সাজা কার্যকর করতে হবে। বলা হচ্ছে যে ভারতকে কূটনৈতিক পত্র দেবে বাংলাদেশ, এর আগে তো চিঠি দেওয়া হয়েছে। হ্যাঁ, কিন্তু ভারত সেই ব্যাপারে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটাকে তিক্ততার পর্যায়ে নিয়ে গেছে, এবং এইটা খুব সহজে সমাধান হবে বলে মনে হয় না, ফেরত দেবে না। আমরা কিন্তু ভারতের বিচ্ছিন্নতাবাদী নেতা যে অনুপ চেটিয়াকে কিন্তু আমাদের দেশে জেল খেটেছে, আমরা কিন্তু তাকে ফেরত দিয়েছি। তো সেটা যদি ভারত না দেয়, তাহলে বন্ধুত্ব ক্ষেত্রে তো চির ধরবেই, সেটা ফাটল থাকবে, তিক্ততা থাকবে, আমাদেরকে ক্ষতি করবে অনেক। ভারতেরও যে খুব বেশি উপকার হবে ইন দ্য লং রান, তা মনে করার কোনো কারণ নেই। আপনি দেখেন যে ভারতের পেঁয়াজ এখানে রপ্তানি না করলে ভারতে কৃষকরা আন্দোলন করে, বিদ্রোহ করে। ভারতের গরু এখানে না আসলে কিন্তু সমস্যা হয়। তারপরে স্বাস্থ্য, যেই আমাদের মেডিকেল ট্যুরিজম যেটা ছিল, সেটা কিন্তু ভারতের তাদের একগুয়েমির কারণে, ভিসা না দেওয়ার কারণে সেটা শূন্যের কোঠায় নেমে এসছে। কলকাতা, তারপরে আরও বিভিন্ন জায়গায় কিন্তু খা করছে। তো আমরা কি মরে যাচ্ছি সেটার জন্যে? সব কিছুই আমরা তো কোরবানির গরুতে সংসম্পূর্ণ হয়েছি। পেঁয়াজেও একটা সমস্যা আছে, সেটাও আমরা কাটিয়ে উঠতে পারবো, অবশ্যই পারবো। 18 কোটি মানুষ আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা রক্তাপ্লুত জনযুদ্ধের মাধ্যমে আমরা কিন্তু স্বাধীন হয়েছি। সুতরাং আমাদের শক্তি আছে, আমাদের উদ্দীপনা আছে, আমাদের প্রেরণা আছে, আমাদের সাহস আছে, আত্মবিশ্বাস আছে। সুতরাং হতাশার আমি কোনো কারণ দেখি না। আল জাজিরা সহ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে বিশ্লেষণ দেখছিলাম, তারা বলছে যে ভারত কোনোভাবেই চাইবে না শেখ হাসিনাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে। যদি তাই হয়, তাহলে আসলে শুধু প্রত্যর্পণ চুক্তি দিয়ে কি আমরা শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে পারবো? এটা তো ভারত কিছু তোয়াক্কাই করছে না। আমরা তো চিঠি দিয়েছি, মৌখিকভাবে বলেছি একাধিকবার, কিন্তু সেটার কোনো জবাব আমরা পাই নাই। হাসিনার রায়ের পরে ভারত যে প্রতিক্রিয়া দিয়েছে, সেটা তো একটা মারফতি একটা প্রতিক্রিয়া, যে কি গঠনমূলক, অন্তর্ভুক্তিমূলক একটা সম্পর্ক আমরা সর্বোচ্চ প্রতিবেশীর সঙ্গে চাই। কোনো প্রতিবেশীর সঙ্গে তো ভারতের সম্পর্ক ভালো নয়। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সঙ্গে তথাকথিত স্বামী স্ত্রীটা বলতে লজ্জা হয়, ঘৃণা হয়, সেটা কিন্তু প্রমাণিত হয়েছে। এটা একটা অশ্লীল ব্যাপার ছিল, কিন্তু তারা অন্যায়ভাবে হাসিনাকে আশ্রয় দিয়ে রেখেছে। আপনি একটা শিরোনামে পড়লেন যে হাসিনার ভারতে উত্থান, ভারতেই তার পতন, এবং এটা মৃত্যুদণ্ড, কিন্তু তার থেকেও কঠিন শাস্তি হবে। তার জীবিতাবস্থায় সব গ্লানি তাকে বহন করতে হবে, আত্মস্থ করতে হবে, ধারণ করতে হবে, তাই না? সেইটা কিন্তু বড় শাস্তি। মরে গেলে তো শেষ হয়ে গেল। এবং হাসিনা কিন্তু নিজের দলকে হত্যা করে পালিয়ে গেছে। এটা কিন্তু বেগম খালেদা জিয়াকে এত 2010 সালে আপনি জানেন উৎখাত করেছে তার বাড়ি থেকে অন্যায়ভাবে, তারপরে মিথ্যা মামলা দিয়ে তাকে সাজা দিয়েছে। সেগুলির প্রকৃতি কিন্তু প্রতিশোধ দিয়েছে। কালকেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছিলেন, মওদুদ সাহেবের একটা বইয়ের, ব্যারিস্টার মওদুদ আহমেদের,
যে এটা হাসিনার পতনটা উনি দেখে যেতে পারেন নাই। ব্যারিস্টার মওদুদকেও বা কিন্তু বাড়ি থেকে উৎখাত করেছিল কিসের কারণে? প্রতিহিংসার কারণে। যখন গণভবন কিনে নিয়েছিল হাসিনা নামে মাত্র মূল্যে, নিজের পৈতৃক করে ফেলেছিল, সম্পত্তি করে ফেলেছিল, সেটা রদ করেছিলেন পার্লামেন্টে ব্যারিস্টার মওদুদ আহমদ, আইনমন্ত্রী ছিলেন। সেটার প্রতিহিংসা চরিতার্থ করার জন্য মওদুদ আহমদকে তার বাড়ি থেকে উৎখাত করেছিল। তো এখন মওদুদ আহমদ বেঁচে থাকলে তিনি একটা মানে শান্তি স্বস্তি পেতেন, শুকরানা আদায় করতে পারতেন। কিন্তু দুর্ভাগ্য যে তিনি আমাদের মাঝে নাই। কিন্তু প্রকৃতি একটা বদলা নেয় সবসময়, আমরা একটু দেখতে পাই, দেরিতে হলেও নেয়। আমরা তো প্রায় দীর্ঘদিন দেখেছি ভারতের সাথে বাংলাদেশের একটা বন্ধুত্বপূর্ণ বা মৈত্রী সম্পর্ক ছিল, যদিও এখন অনেকে বলছেন যে সেই সম্পর্কের এখন গলার কাটা হয়ে দাঁড়িয়ে আছেন শেখ হাসিনা। এখন কথা হচ্ছে ভারত আর কতদিন শেখ হাসিনাকে তার দেশে আশ্রয় দিয়ে দুদেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এতদিন ছিল সেই সম্পর্কটা আর কতদিন খারাপ রাখবে? সেটা তো একটা এখন এমন বাঘের পিঠে চেপে বসছে নরেন্দ্র মোদীর সরকার। এখন যদি হাসিনাকে ফেরত দেয় তাহলে একটা প্রমাণিত হবে যে সে তার আস্থাভাজন এবং মানে যারা তাদের বসংবদ তাদেরকে সে রক্ষা করে না, তাদেরকে ছুঁড়ে ফেলে। তো সেইটা একটা বিপদ আছে। এবং ভারতের জনদাবি কিন্তু হাসিনার বিরুদ্ধে আস্তে আস্তে প্রবল থেকে প্রবলতর হচ্ছে। সেগুলি আরও বাড়বে দিন দিন, এবং সম্পর্ক যখন খারাপ হবে সাধারণ মানুষও ফুঁসে উঠবে। একটা মানে প্রতিবেশী সুলভ যখন সম্পর্কটা নষ্ট হতে থাকবে, সেটাতে কিন্তু দুই দেশেরই ক্ষতি হয়। বাংলাদেশের ক্ষতিটা বেশি, কিন্তু তাদেরও যে খুব বেশি উপকার হচ্ছে তা কিন্তু মনে করার কোনো কারণ নাই। এবং এটা আমরা অপেক্ষা করি দেখি। আমরা চাইবো যে তাদের মধ্যে শুভবুদ্ধির উদয় হবে এবং চৈতন্যোদয় হবে, তারা সুপথে আসবে এবং রিয়েলাইজ করবে যে এটা তারা অন্যায় কাজ করছে। এবং এটা আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা চাপ সৃষ্টি করব, কারণ হাসিনার আরও মামলা আছে, আরও রায় হবে। এবং ক্রমাগত কিন্তু এরকম 5 শতাধিক মামলা হাসিনার বিরুদ্ধে আছে, এবং এগুলি কিন্তু সবগুলি অধিকাংশই কিন্তু অকাট্যভাবে প্রমাণিত। প্রসিকিউশন বলেছে যে আন্তর্জাতিক মানে এটা পরীক্ষা করে দেখতে পারে আমাদের স্বচ্ছতা এবং গ্রহণযোগ্যতা, ন্যায্যতা বিচারের মধ্যে রয়েছে। ফলে আপনার সময় লেগেছে কিন্তু অনেকখানি, আপনার রাতারাতি কিন্তু কোনো রায় দিয়ে দেয়নি। এটার সাক্ষ্য প্রমাণ হয়েছে, রাজসাক্ষী এসছে, তারপরে তথ্য প্রমাণ অকাট্য উপস্থাপন করা হয়েছে, অডিও ফাঁস হয়েছে, হাসিনা যে হুকুম দিয়েছে। এগুলো তো দিবালোকের মতো পরিষ্কার, আমাদের চোখের সামনে অতি নিকট অতীতের ঘটনা, তাই না? আমরা দেখেছি যে কিভাবে পাখির মতো করে দেশের মানুষকে হত্যা করা হয়েছে শুধু ক্ষমতায় থাকার জন্য। এই ঘৃণ্য মানসিকতার তো কোনো নিন্দা করার ভাষা আমার তো নাই, এবং কেউ এটা সহ্য করতে পারবে না। এবং এইটা মানুষের অভিশাপ লেগেছে, কত মানুষের যে প্রাণ কেড়ে নিয়েছে ক্ষমতায় টিকে থাকার জন্য, শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য। একটা গোষ্ঠীর, একটা পরিবারের এই মানে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য, এবং মানে উন্মত্ত হয়ে গেছে ক্ষমতার জন্য, মদমত্ত হয়ে গেছে, গণতন্ত্রকে ধ্বংস করেছে, নিজের পার্টিকে ধ্বংস করেছে, দেশকে ধ্বংস করেছে। সেই বিপর্যয় থেকে আমরা নিশ্চয়ই মাথা তুলে দাঁড়াবো, সেটার পথে আমরা এগিয়ে যাচ্ছি, গণতান্ত্রিক অভিযাত্রার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। একটা নির্বাচন হবে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য, স্বচ্ছ। আমরা তিনটা নির্বাচনে আমরা ভোট দিতে পারিনি। বাংলাদেশকে কোন পর্যায়ে নামিয়ে নিয়ে গেছিল, সেটাকে উদ্ধার করতে আমাদের সময় লাগবে। হাসিনার যে বিষবৃক্ষ রোপণ করে গেছে সেটার কুফল আমরা এখনও ভোগ করছি। এখনও কিন্তু নাশকতা আছে, নির্বাচনকে নস্যাৎ করার ষড়যন্ত্র আছে, দেশের মধ্যে আছে, দেশের বাইরে আছে। তবে আসার কথা যে আমরা দেখেছি যে অতি নিকট অতীতে রায়কে ঘিরে, তারপরে নানান ঘটনাকে কেন্দ্র করে পুলিশ কিন্তু সাফল্যের সঙ্গে এটা মোকাবেলা করেছে, দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করেছে। সেই কৃতিত্ব তাদেরকে দিতে হবে। তারা ঘুরে দাঁড়িয়েছে অনেকখানি, কিন্তু তারা নাশকতাকে এড়াতে পেরেছে। সেই ধরনের বড় ধরনের কোনো রক্তপাত, সহিংসতার ঘটনা ঘটে নাই। জি, জনাব হাফিজ, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো যে সরকার তো হয়তো প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে। চাইতে তো পারে, চাইবেই। কেউ বলছে যে কনভিকশন ওয়ারেন্টের কথা বলছেন, যেটা ইন্টারপোলের মাধ্যমে সেটা হতে পারে। আর কোনো বিকল্প ব্যবস্থা কি আছে? আর তো এই আপাতত এই দুইটাই আছে। এখন তো হাসিনা তার নিজে যেহেতু অপরাধ করে নাই, সেখানের থেকেই চালাচ্ছে, এবং সেখান থেকে অর্থ, মদত, তারপরে উস্কানি দিয়ে হাসিনা শুধু না, তার অন্য সাঙ্গপাঙ্গরাও কিন্তু এখানে নাশকতা করার চেষ্টা করছে। সেটা প্রমাণিত হয়েছে। যারা ধরা পড়েছে তারা বলেছে যে ঢাকার বাইরে থেকে আসে, টাকার বিনিময়ে ঝটিকা মিছিল করে আবার চলে যায়। আর যেসব বিস্ফোরণ ঘটানো হচ্ছে, আগুন টাগুন দেওয়া হচ্ছে, সেগুলি কম বয়সী ছেলে পুলেদেরকে সেখানে কাজে লাগানো হচ্ছে। তো এগুলি কিন্তু অনেকখানি কিন্তু আমাদের গোয়েন্দা তৎপরতাও যদি আদৌ দৃঢ় হয়, পুলিশ এবং সেনাবাহিনী মাঠে আছে, তারা যদি দৃঢ়তার সঙ্গে ভূমিকা পালন করে, আমরা সবাই যদি ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রটা রুখে দিই, তাহলে কিন্তু মানে হতাশার আমি কারণ দেখি না। আমরা অবশ্যই সেটা মোকাবেলা করতে সক্ষম, কারণ আমরা জুলাই চেতনার আমরা সেটা বিশ্বাসী। এবং আমরা জুলাইয়ের যারা শহীদ, যারা আন্দোলনে অনেকে আহত হয়েছেন, পঙ্গু হয়ে গেছেন সারা জীবনের জন্য, অনেক মায়ের বুক খালি হয়েছে,
তারপরে আরও কত ক্ষতি হয়েছে, সেগুলি আমরা ভুলে যেতে পারি না। তাদের সঙ্গে আমরা বেইমানি করতে পারি না। তাদের যে আত্মত্যাগ, তাদের যেই স্বপ্ন, সেটা বাস্তবায়নের পথে আমরা এগিয়ে যাব এবং দৃঢ়তার সঙ্গে, ঐক্যের সঙ্গে আমরা এগিয়ে যাব। জি, আপনি ভোট প্রসঙ্গ বলছিলেন, দীর্ঘদিন সাধারণ মানুষ ভোট দিতে পারেনি। গতকালকে বিএনপি নেতা রিজভী একটি অভিযোগ করেছেন, দিনের ভোট রাতে করতে গিয়ে শেখ হাসিনা রাষ্ট্রের প্রায় 8,000 কোটি টাকা লুট করেছিলেন এবং 3,000 কোটি টাকা প্রশাসনের কর্মকর্তাদের পকেটে গেছে। সেটা তো আমরা দেখেছি, গলা পর্যন্ত খাইয়েছে হাসিনা। মানে সরকারি কর্মকর্তাদের অন্যায় সুযোগ সুবিধা দিয়েছে, যেখানে হয়তো আপনি ধরেন 3টা পদ আছে, সেখানে 10 জনকে নিয়োগ দিয়েছে এবং ডিএনএ টেস্ট করে করে নিয়োগ দিয়েছে। ছাত্রলীগ, গোপালগঞ্জ, তারপরে নানান ধরনের, আপনি প্রশাসনে স্তরে স্তরে এখনও ফেসিস্টের দোসররা বিদ্যমান আছে। আপনি যদি সেগুলি বাছাই করতে যান তাহলে ঠক বাঁচতে গা উজাড় হয়ে যাবে, তাই না? তো এই আমি বলেছি যে বিষবৃক্ষের যে কুফল, সেটা আমাদেরকে আরও ভোগ করতে হবে। তবে সেগুলি মোকাবেলার উপায় হচ্ছে ঐক্যবদ্ধভাবে এগুলিকে সামাল দেওয়া, তাদেরকে সামাজিকভাবে বয়কট করা, তাদেরকে চিহ্নিত করা। তাদেরকে তো আমরা মেরে ফেলবো না, মেরে ফেলতে আমরা তো প্রতিহিংসায় বিশ্বাসী না, শান্তিতে বিশ্বাসী, স্থিতিশীলতায় বিশ্বাসী। সাধারণ মানুষ তাদেরকে যেন ঘৃণা করে এবং তাদেরকে যেন বয়কট করে, সেটাই হবে তাদের শাস্তি এবং তাদেরকে শোধরানোর একটা সুযোগ দেবে। সবাই তো আর হাসিনার মতো না, অনেকে তো অনুতপ্ত আছে। সেটা জাতীয় পার্টিও ভুল স্বীকার করেছে। জাতীয় পার্টি তাদের একটা বি টিম ছিল, আসলে দোসর ছিল, তাদেরকে বৈধতা দিয়েছে নির্বাচনে তথাকথিত। সুতরাং জাতীয় পার্টিও কিন্তু একই অপরাধী। তাদের মধ্যে রিয়েলাইজেশন হবে, এটা আমরা আশা করি, এবং তারা নির্বাচনে আসবে শুদ্ধ হয়ে, সংশোধিত হয়ে আসবে। এবং হয়তো আওয়ামী লীগও আসতে পারে, বলা যায় না। কারণ আওয়ামী লীগের যে এখন একটা বড় বাধা দূর হয়েছে, যেগুলি বড় বড় নেতা তারা কনভিক্টেড হয়েছে, তারা নির্বাচন। ছোট করে একটু জানতে চাইবো যে নির্বাচন দল হিসেবে দলীয় কার্যক্রম হয়তো নিষিদ্ধ, কিন্তু দল তো নিষিদ্ধ নয়। না, দল নিষিদ্ধ নয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু আমেরিকায় বলেছিলেন যে কার্যক্রম নিষিদ্ধ আছে, এটা সবসময় নাও থাকতে পারে। আমার ধারণা যে এটা শেষ মুহূর্তে গিয়ে তাদেরকে বলবে, যখন দ্বিতীয় সারি, তৃতীয় সারি, চতুর্থ সারির নেতারা, তখন সময়ও বেশি থাকবে না, যেন খুব মানে অল্প সময়ের মধ্যে তাদেরকে হয়তো পারমিশনটা দিতে পারে। প্রধান উপদেষ্টা গতকাল বলেছেন আওয়ামী লীগের কেউ নির্বাচন করতে পারবেন না। এটা তো বলে যাচ্ছে, আবার ওইটাও বলছিল যে এক সময় কিন্তু নিষিদ্ধটা নাও থাকতে পারে। তো এখন কনভিকশন হয়ে যাচ্ছে, আরও হয়তো আমরা রায় পাবো সামনে। তো সেগুলির পরে কিন্তু যারা চিহ্নিত অপরাধী, কুখ্যাত অপরাধী এবং গণহত্যার সঙ্গে সংশ্লিষ্ট, তাদেরকে কনভিকশন দিয়ে, তাদেরকে দণ্ডিত করে, তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করে শেষ মুহূর্তে হয়তো এই সুযোগটা দিতেও পারে। তাহলে আর অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক এই ধোঁয়াটা আর থাকবে না। আন্তর্জাতিকভাবে বলতে পারবে না যে আওয়ামী লীগকে বাদ দিয়েছে, সেই একটা সুযোগ কিন্তু আছে। আমরা এটা অনুমান করছি, কিন্তু এটা স্পষ্ট হতে একটু সময় লাগবে। এখন পর্যন্ত যেই সুযোগ সুবিধা কিংবা ইলেকশন পর্যায়ে যেটা রয়েছে, তাতে কি নৌকা প্রতীক নিয়ে ইলেকশন করার সুযোগ থাকছে? না, আপাতত তো নাই। যদি কার্যক্রমটা নিষিদ্ধ এটা তুলে নেয়, নিষেধাজ্ঞাটা তুলে নেয়, তাহলে পারবে। আওয়ামী লীগের নিবন্ধন তো বাতিল করা হয়নি, আওয়ামী লীগ তো দল হিসেবে আছে, ভেরি মাছ আছে, কিন্তু কার্যক্রমটা নিষিদ্ধ আছে। সেটা যদি তুলে ফেলা হয় তাহলে নৌকা শেষ পর্যন্ত থাকবে। শেষ মুহূর্তে যদি দেয় বাস, তখন হাতে সময়ও থাকবে না। আপনি জানেন যে ডিসেম্বরের ফার্স্ট উইকে তফসিল ঘোষণা হয়ে যাবে, কারণ এটা ছাড়া আর কোনো রাস্তাও নাই। কারণ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হইতে হবে, এরপরে রোজা আছে। তো এগুলি, এটা কিন্তু অন্তর্বর্তী সরকার অনেকখানি সময় নিয়েছে, আরও আগেই এটা করা দরকার ছিল। অতীতে কিন্তু আমরা দেখেছি যে 3টা তত্ত্বাবধায়ক সরকার মানে তাদের নির্ধারিত সময় নির্বাচন সম্পন্ন করেছে। তো এইবার একটা অন্যরকম পরিস্থিতি ছিল, সেই কারণে সময়টা একটু বেশি নিয়েছে। তো আমরা তারপরও আশা করব যে একটা মানে শান্তিপূর্ণভাবে আমরা গণতন্ত্রের উত্তরণে সক্ষম হব। জি, আমি আপনার পত্রিকা দৈনিক কালের কণ্ঠে একটি বিশ্লেষণাত্মক রিপোর্ট দেখলাম, যেখানে বলা হচ্ছে বিদেশিদের কবজায় চট্টগ্রাম বন্দর বা সমুদ্র বন্দরগুলো। আমরা দেখেছি যে চট্টগ্রামের এনসিটি কিংবা লালদিয়া পোর্ট, এই যে পোর্টগুলো পরিচালনা করার জন্য দীর্ঘমেয়াদের জন্য বিদেশিদের সাথে চুক্তি করা হলো। কেউ কেউ এটা নিয়ে প্রশ্ন তুলছেন, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছেন। তড়িঘড়ি এরকম চুক্তির পেছনে কি কারণ থাকতে পারে? এটার সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। আমরা এটা চাইবো না যে এরকম তারা প্রশ্নবিদ্ধ কোনো সিদ্ধান্ত নিক। এটা আসলে নির্বাচিত সরকারেরই বিষয়, এটা তাদের এখতিয়ারও নাই। কারণ তাদের কাজ হলো রুটিন কাজ করা এবং নির্বাচনটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যা যা করা দরকার, এটা হলো নীতি নির্ধারণী একটা সিদ্ধান্ত। এটা নির্বাচিত সরকারেরই নেওয়া উচিত। এটা এখতিয়ার বহির্ভূত নিয়েছে এবং সেটার জন্য হয়তো পরে আবার রিভিউ হবে। এখন নিয়েছে, গায়ের জোরে নিয়েছে, হয়তো কোনো উদ্দেশ্য আছে, সে সদ উদ্দেশ্য আছে, এটা মনে করার আপাতত কারণ দেখছি না। সেই জন্য প্রশ্নগুলি উঠছে, ভবিষ্যতে উঠবে।
তারা এটা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না, এটা তাদের ইমিডিয়েট করারও তো কাজ নয়। আসলে অল্প কিছুদিন অপেক্ষা করলে তো আমরা নির্বাচিত সরকার পেতে যাচ্ছি, তখন তারা সিদ্ধান্ত নেবে। যারা জনপ্রতিনিধি হয়ে নির্বাচিত হয়ে আসবেন তারা দেশের যেটা কল্যাণ সেগুলি যাচাই করবেন, বাছাই করবেন, তারপরে দেখবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন, তখন সিদ্ধান্তটা নেবেন। এটা অন্তর্বর্তী সরকারের কাজ নয় আসলে এটা। কিন্তু আমরা দেখেছি বন্দর তো আগেও প্রফিটেবল ছিল, বা যেই বন্দরের হ্যান্ডেলিং থেকে আয় হতো সেটা তো কি বলে মুনাফা করেছে। তাহলে মুনাফা করার পরও হুট করে বাইরের লোকের হাতে তুলে দেওয়ার কারণ? আবার কেউ কেউ বলছে যে এই সরকার তো সেই বিগত স্বৈরাচারী সরকারের মতোই, তাদের মধ্যে আচরণাদি লক্ষ্য করা যাচ্ছে। সেটাকেও আমরা উড়িয়ে দিতে পারি না, কারণ আমরা দেখছি যে একটা মানে যে বৈষম্যমুক্ত সমাজ এবং মানে স্বপ্নের যেই আমাদের প্রগতিশীল, শান্তিপূর্ণ, সাম্প্রদায়িক সম্প্রীতিপূর্ণ একটা স্থিতিশীল গণতান্ত্রিক ব্যবস্থা, যেখানে আমরা নিরাপত্তা পাবো, যেখানে আমাদের স্বাস্থ্য, শিক্ষা এগুলি নিশ্চিত থাকবে, দ্রব্যমূল্যটা সহনীয় পর্যায়ে থাকবে, সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত পাই নাই। প্রত্যাশাটা আকাশচুম্বী ছিল, এটা সত্যি কথা, কিন্তু তার মধ্যে কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা হতাশ হয়েছি। সেগুলি হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার, এই অন্তর্বর্তী সরকারের মানে অদূরদর্শিতা, বিচক্ষণতার অভাব, তারপরে অভিজ্ঞতার অভাব, তাদের সততা এবং দেশপ্রেম নিয়ে আমি প্রশ্ন তুলছি না, কিন্তু তাদের মধ্যে বেশ কয়েকজন আছেন অথর্ব, অযোগ্য, এবং এই সাবজেক্টের সম্পর্কে তাদের ন্যূনতম ধারণা নাই, সেই প্রজ্ঞা নাই, সেই পরিপক্কতা নাই। সেটার ফলে কিন্তু দেশের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। আমরা চাইব যে মানুষ যোগ্য লোককে নির্বাচিত করবে, তারা দেশ পরিচালনা করবে এবং দেশকে একটা শান্তিপূর্ণ পথে একটা এগিয়ে নিয়ে যাবে, এবং এই কর্মসংস্থান সৃষ্টি হবে, বিনিয়োগ আসবে, মানে হতাশা দূর হবে, বেকারত্ব দূর হবে। আমরা সত্যিকারের একটা স্থিতিশীল এবং শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে, প্রগতিশীল রাষ্ট্র হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে সক্ষম হব। জি, আমরা একেবারে শেষ পর্যায়ে ছোট করে জানতে চাইবো যে আরেকটি গণমাধ্যমের রিপোর্ট দেখছিলাম যেখানে তারা বলছে রাজধানীতে হত্যাকাণ্ড বাড়ছে। তাদের তথ্য 10 মাসে প্রায় 2 শতাধিক এমন ঘটনা ঘটেছে। বিশেষ করে আমরা মিরপুরে দেখেছি যুবদল নেতা কিবরিয়াকে বিদেশে বসে থেকে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। দেশের বাইরে তো এখনো দেশবিরোধী বা রাজনীতি বিদ্বেষী অনেক মানুষ আছে, তাদের ইন্ধন কিংবা তাদের নির্দেশে কি আরো হত্যাকাণ্ড বাড়তে পারে? এরকম সহিংসতার আশঙ্কা তো করা হচ্ছে। নির্বাচন সামনে, সেগুলি কিন্তু গোষ্ঠীগত, দলগত যে প্রতিহিংসা, তারপরে মানে সুযোগ নেওয়ার একটা সুযোগ যে সবাই নিতে চাচ্ছে, সেই অস্থিরতা কিন্তু ব্যক্তি মানুষের মধ্যে বেড়েছে, ভোগের লিপ্সাটা বেড়েছে। ফলে পুলিশ দিয়ে, ঘরে ঘরে পুলিশ দিয়ে তো এটা রোধ করা সম্ভব না। আপনার মনের মধ্যে যদি পরিবর্তন না আসে, আপনার মধ্যে যদি সুস্থতার একটা সংস্কৃতি গড়ে না ওঠে, আপনি যদি একটা এমন পরিবেশ গড়ে ওঠে যেখানে আপনি সবাইকে হানাহানি করবেন, অল্প স্বার্থের জন্য কথায় কথায় তুচ্ছ কারণে খুন করে ফেলবেন, এখানে তো পুলিশের দোষারোপ দিয়ে দোষারোপ করে কিন্তু আমার মনে হয় পার পাওয়া যাবে না। আমাদেরকে প্রত্যেককে নিজের ভিতর থেকে বদলাতে হবে। সেইটার সময়ের চ্যালেঞ্জ এবং সময়ের দাবি। সেটাই কিন্তু জুলাই চেতনার মূল কথা, যে একটা গুণগত পরিবর্তনের জন্য আমরা যেন একটা মাইন্ডসেটটা পরিবর্তন করি, আমরা যেন একটা সত্যিকারের সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে প্রত্যেকেই যার যার ক্ষেত্র থেকে অবদান রাখতে পারি। আপনি মাইন্ডসেট পরিবর্তনের কথা বলছেন, কিন্তু আসলে কি আমরা যেই চেতনা নিয়ে জুলাই অভ্যুত্থান হয়েছে সেই চেতনা থেকে তো অনেকখানি আমরা সরে এসেছি। দুঃখজনক হচ্ছে এটা। তো আমাদের এখনো সময় আছে, আস্তে আস্তে হবে। আসলে আবার এটাও ঠিক যে রাতারাতি কোনো কিছু করা সম্ভব না। আপনি দীর্ঘ 1.5 দশকেরও বেশি যে দুঃশাসন ছিল, সেটার যে কালো ছায়া, সেটার যে অপপ্রভাব, সেটাকে আপনি রাতারাতি দূর করতে পারবেন না। তবে যতটা সম্ভব সম্মিলিত প্রয়াস সেটার জন্য প্রয়োজন, এবং পারস্পরিক আস্থা, শ্রদ্ধাশীলতা, রাজনৈতিক দলগুলির পরমত সহিষ্ণুতা, সেই সংস্কৃতিটা গড়ে ওঠা দরকার। শিষ্টাচারের একটা যেন চর্চা থাকে, সেটাও দরকার। আমরা একটা রাজনৈতিক হানাহানি দেখতে চাই না, তাদের মধ্যে ঐক্য দেখতে চাই, তাদের মধ্যে কিন্তু পারস্পরিক আস্থার জায়গাটা তৈরি হোক, সেটা আমরা দেখতে চাই। আমি একেবারে প্রথম দিকের পর্যায়ে একটু যেতে চাই যে আওয়ামী লীগের কেউ কেউ তাদের যেই নেত্রী, সভানেত্রী কিংবা পদচ্যুত প্রধানমন্ত্রী, তার বিচার নিয়ে স্বচ্ছতার প্রশ্ন তুলছেন। এখন কথা হচ্ছে তার যে বিচার হলো মৃত্যুদণ্ডের, সেটার জন্য আপিলাররা 1 মাস সময় হাতে রয়েছে। যদি এর মধ্যে আপিল না করেন, গ্রেপ্তার হলে তার সাজা কার্যকর হবে। আপনি কি মনে করেন আসলেই শেখ হাসিনা সরাসরি হোক কিংবা কারো মাধ্যমে এই আপিল করতে পারেন? আমার মনে হয় না সেটা করবে। হাসিনা তো এটা স্বীকারই করতে চাচ্ছে না, যে অপরাধ হয়েছে এটা স্বীকারই করতে চাচ্ছে না। সুতরাং আপাতত তো এটার কোনো সুযোগ এটা দেখা যাচ্ছে না। আর ভারতের প্রতিক্রিয়া দেখলে আপনি বুঝতে পারবেন, তারাও তো প্রচ্ছন্নভাবে তাকে সমর্থনই করে যাচ্ছে। ভারতের মানে বাংলাদেশের মানুষের 18 কোটি মানুষের যেই রায় এবং যেই জন আকাঙ্ক্ষা, সেটার প্রতি তো ভারত শ্রদ্ধাশীলতা দেখায় নাই।
সুতরাং আমরা মানে তাদের কাছ থেকে আশা করতে পারি না। সুতরাং আমরা আমাদের মতো করে এগিয়ে যেতে থাকবো। অবশ্যই আমরা এটা ন্যায় বিচার চাইবো, আরও 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 মামলা আছে সেগুলোরও বিচার হবে। অবশ্যই একদিন সত্যের জয় হবে, যতই অন্ধকার দিয়ে সেটাকে চাপা দেওয়ার চেষ্টা করা হোক, মিথ্যা দিয়ে, কিন্তু সত্য একদিন এক সময় না এক সময় বেরিয়ে আসবেই, বিচার হবেই। তো সেই ক্ষেত্রে হাসিনার আপিল করার কোনো সম্ভাবনা নেই? আপাতত কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, সেটা একটু সময়ই বলে দেবে। 30 দিন তো খুব বেশি সময় না। মিনওয়াইল হয়তো আপনার নির্বাচনী তফসিলও ঘোষণা হয়ে যাবে, তো তখন আবার নির্বাচনী ট্রেনে তো অলরেডি দেশ আছে। সুতরাং একটা মানে নির্বাচনী আবহ তৈরি হচ্ছে, সে আস্তে আস্তে সেটা এখন একটা বাধা ছিল, সেই বাধাটা দূর হয়েছে এখন। এবং এখন নির্বাচন নিয়ে সংশয় ছিল, প্রধান উপদেষ্টার ভাষণের পরে সেটা দূর হয়েছে, এবং এই রায়টার ফলেও সেটা আরও দূর হয়েছে। এখন আমরা সংশয় থেকে অনেকখানি মুক্ত হতে পারি যে নির্বাচন অতি অবশ্যই হবে। সেটা যতটা শান্তিপূর্ণভাবে হয় সেটাই আমাদের লক্ষ্য থাকবে, যত কম প্রাণহানি হয়, যত হানাহানি কম হয়, সেটাই আমাদের জন্য মঙ্গল, কল্যাণ। অসংখ্য ধন্যবাদ জনাব হাসান হাফিজ আজকে প্রাণবন্ত আলোচনার জন্য। দর্শক, এই ছিল আজকের ফ্রন্ট পেজ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। শুভ সকাল।